হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা। চলে আসলাম বেগুনের রাজরানি রেসিপি নিয়ে। আসলে এটা বেগুনের রাজরানি বলা যায়, কারণ বেগুনের যেভাবে করে এই রেসিপিটা তৈরি করা হয়, এটাকে আর অন্য নাম দেওয়াটা মোটেও ঠিক হবে না। তো আমি ফার্স্টেই তোমাদেরকে আমার সেই রাজরানি তরকারি খেয়ে দেখাবো, এবং এটার মধ্যে আমি দিয়েছিলাম কিছু আলু, একটু বাড়ানোর জন্য। তো এমনি শুধু বেগুন দিয়েও করা যায়, বাট আলু দিলেও অনেক বেশি মজা হয়, অনেক বেশি টেস্ট হয়। তো এই আমার সেই খাবার, যেটা এক নলা মুখে দিলেই মনে হবে যে মাছ মাংস গোস্ত কোনো কিছুর দরকার নাই, শুধুমাত্র এগুলো দিয়ে ভাত খাওয়া যাবে, আর এত বেশি টেস্টি হয়। তো সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ তোমরা সবাই আমার পাশে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য আমি অনুরোধ করব। যে যেখান থেকে দেখতেছো অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এবং আমি চলে আসলাম সুমাইয়া সুমু সুন্না কিচেন ফ্রান্স থেকে। তো আজকের রেসিপিটা একেবারে টোটাল ভেজিটেরিয়ান রেসিপি। এখানে কোনো রকমের চিকেন বা অন্য কোনো জিনিসই নেই। তো আশা করি আমাদের যারা ভেজিটেরিয়ান আপু আছে তাদের জন্য ভালো লাগবে। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আসলে স্পাইস নিয়ে নিচ্ছিলাম। জিরা, হলুদ, ধনিয়া এগুলো 1 চামচ করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমার কাছে মনে হলো যে ফ্রাই প্যানটাই ভালো এটার মধ্যে মাখানোর জন্য। দিয়ে দিচ্ছিলাম হিমালয়া পিঙ্ক সল্ট, বেশ খানিকটা সল্ট ব্যবহার করছি আর বেগুনের জন্য। তো এটা পরিমাণ মতো, একটা বেগুন মাখানোর জন্য যতটুকু মশলা লাগে। আমি এখানে একটু তেলও ব্যবহার করব, তেলের সাথে পানিও দিব। এভাবে করে তেল পানির সাথে মিক্স করে যদি বেগুনটা মাখানো হয়, তাহলে কিন্তু তেল বেগুন ভাজতে গেলে প্রচুর তেল লাগে, তেলটা কম লাগবে। তো এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া এবং লবণ আর তেল আর সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো আমি গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি। এভাবে করে দিলেই ভালো হয়, অন্য সাইজগুলো আসলে সুন্দর হয় না। একটা তরকারির সাইজেরও তো ব্যাপার আছে। তো এভাবে দিলেই কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি বেগুনগুলো মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা বাসায় যদি করে খাও, যে জীবনে কোনো দিন ভেজিটেবল খায়নি অবশ্যই সেও খাবে। আর বেগুনটাও সবাই পছন্দ করে না, অনেকেরই দেখেছে অনীহা থাকে, বাট অনেক বেশি টেস্টি হয়। ইনশাল্লাহ তোমরা বাসায় এটা ট্রাই করবে। আমি আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব বেশি ভালো লাগবে। এই জন্যই এটার নাম রাজরানি, বেগুনের রাজরানি। তো এটার মধ্যে আমি বেগুনের কিছু ডাট বোটার অংশটাও দিয়েছিলাম। ওটাও আমার মাকে দেখতাম দিত, তো আমি সেটাও দিয়ে দিছি। আর আমি ফ্রাই প্যান কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিব এই তেলের মধ্যেই। আর দেখবা যে আমার অনেক বেশি তেল লাগবে না, আর এই তেলটার মধ্যেই আমার রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সেভাবেই ট্রাই করব। তো সবাই রান্না শুরুর আগে বিসমিল্লাহ বলে নিবা, তাহলে অবশ্যই তোমাদের রান্নায় আরও বরকত হবে। তো আমি এভাবে করে ভেজে নিব, দিয়ে পাল্টিয়ে একটা একটা করে। আমার বারবার ফ্রাই প্যান বলছি, আমার কড়াইটা অনেক বড়, যার কারণে আমার একটা বেগুন মোটামুটি হয়ে গেছে। এজন্য একটা বড় ইসের মধ্যে নিয়ে রান্না করাটাই বেটার হবে। আর একটা পাতিল, এমন একটা পাতিল নিতে হবে যাতে এই পাতিলেই আমার রান্নাটা শেষ হয়ে যায়। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম, যাতে আমার বেগুনের মশলাটা পুড়ে না যায়, কারণ এটার মধ্যে ড্রাই মশলাগুলো ম্যাক্সিমাম টাইমে তেলে পুড়ে যায়। তবে এখানে চুলার আঁচটার ব্যাপার আছে, এটা হাই হিটে ভেজে নেওয়া যাবে না। হাই হিটে ভাজতে গেলে বেগুন ভিতরে কাঁচা থেকে যাবে এবং মশলাটা পুড়ে যাবে, কালারটা ভালো আসবে না। তাই মিডিয়াম টু লোর মধ্যে ভাজতে হবে। আর তেলটা গরম করে নিতে হবে, তেলটা যাতে গরম থাকে ওই অবস্থায় দিতে হবে। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম যতক্ষণ সময় লেগেছে, এই সময় নিয়েই আমি ভেজে নিয়েছি। আর এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু যদি একবার রান্না করে খাও ইনশাল্লাহ তোমাদের কাছে এত বেশি পছন্দ হবে, আর যাকে খাওয়াবা সেই ফিদা হয়ে যাবে। সত্যি কথা, যেটা ফিদাই হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। আমি অনেক বেশি প্যালপ্যালা করে নিইনি, যেহেতু আমি এটা রান্না করব।
তারপর দেখা গেছে রান্নার সময় ভেঙে যাবে। এখন আমি সব তুলে নিচ্ছি, আমার বেগুনগুলো আলতো হাতে তুলে নিব যাতে আমার বেগুনগুলো ভেঙে না যায়। ওইভাবে করেই আর কি তুলে নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে, যাতে বেগুনগুলো কিছুতেই ভেঙে না যায় বা ট্যাপ লেগে না যায়। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা একটা বড় সাইজের পেঁয়াজ। বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে, কারণ এটা একটু ক্রিমি ঝোল টাইপের করতে গেলে একটু পেঁয়াজ ব্যবহার করতে হবে। এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যেতে পারে, বাট আমি পেঁয়াজ বাটা দিইনি, আমি আস্ত পেঁয়াজটাই দিয়ে দিছি। এখন আমি রান্নাবান্না করার জন্য আর কি কেটে নিয়েছিলাম, এই জন্য পেঁয়াজটা বেটে দিইনি। পেঁয়াজ বেটে দিলে আরও বেশি ভালো হয়। তো আমি একটু নাড়াচাড়া করে এটার মধ্যে একটু পানি দিয়ে তারপর পেঁয়াজটা সিদ্ধ করে নিব। আর সাথে দিয়ে দিব আধা চামচের মতো রসুন বাটা আর সামান্য কিছুটুকু আদা বাটা দেওয়ার চেষ্টা করবা। যদি বাসায় অ্যাভেলেবেল না থাকে রসুনটা দিতেই হবে। তো এভাবে করে দিয়ে আমি আমার যে গ্রেভিটা সেই গ্রেভিটা তৈরি করে নিচ্ছিলাম। আর এভাবে করে ভেজে ভেজে অল্প একটু সময় নিয়ে মানে একটা একটা করে স্পাইস ভেজে নিলে কিন্তু তরকারিটা অনেক বেশি, মশলা যত কষানো সুন্দর হবে তরকারিটা তত বেশি সুন্দর হয়। তো আমি যেটার মধ্যে বেগুন মাখিয়েছিলাম সেটার মধ্যে আমার কিছু গুঁড়া মশলা ছিল, আমি সেটা ফেলে দিইনি। সেই পানিটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমার যতটুকু দরকার আরও কিছু মশলা আমি এটার মধ্যে দিয়ে দিব। তো অনেক বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ বেগুন অলরেডি আমি ভেজে নিয়েছি। এখন আমার যতটুকু সল্ট দরকার সেই সল্টটা আমি এখানে অ্যাড করব। আর সল্টের সাথে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। স্পাইস যতটুকু আমার প্রয়োজন মিনিমাম রাখতে পারলে ভালো। তো আমি এখানে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। আর মোটামুটি একটু ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম একেবারে যে মিনি সাইজ চামচ হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া। এখন আমি এই মশলাটাকে সুন্দর করে একটা পেস্ট করে নিব, যাতে আমার পেঁয়াজটাও গলে যায় এবং সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যায়। ওভাবে করে আর কি মশলাটা কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তো আমি ওভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার চুলার ফ্লেম ছিল একেবারে মিডিয়াম টু লো, আমি কিন্তু হাই ফ্লেম করিনি। এখন একটু ঢেকে নিব, ঢেকে নিলে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে এবং পুড়বেও না। আর তেল বের হয়ে আসবে। তো এই যে তেল বের হয়ে আসছে, এই সময়টা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে, তেল না বের হওয়া পর্যন্ত আর কি। যে তরকারি যে তেলটা আছে সেটা সেপারেট হয়ে যাবে ওই পর্যন্ত কষিয়ে নিতে হবে, তাহলেই তরকারিটা খুব বেশি স্বাদ হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু, সেম সাইজের বেগুনের সাইজে করে কেটে নিয়েছি, আর একটু বেগুন থেকে একটু পাতলা। তো সেই আলুটা আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। এটা আমি অনেক বেশি নাড়াচাড়া করব না। আর আমার আলুগুলো তো সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। যাদের আলু সিদ্ধ হয় না বা বাংলাদেশের আলু, তারা একটু সময় নিয়ে কষিয়ে নিবা। আমার আলু সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি বেশি কষাবো না। আর বেশি কষালে মনে হয় যে আলু ভেঙে যাবে আর কি, এই আলুটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম প্রায় একটা ছোট সাইজের টমেটো। এই টমেটোটা দিলে অনেক বেশি সুন্দর একটা স্বাদ হবে তরকারিতে, যেহেতু এটা একেবারে ভেজিটেরিয়ান তরকারি। তো এটাকে আমার একটু বেশি করতে হলে এভাবেই করতে হবে। তো আমার বেশিরভাগ সময় চিকেন বা অন্যান্য মিট আইটেমগুলো বেশি থাকে, কারণ আমি ফ্রান্সে থাকি এবং এইখানে অন্যান্য সবজি থেকে মিটগুলোই দাম কম। তারপর আমি এখানে কিন্তু বেশিক্ষণ আমি কষাই নিইনি, টমেটো দেওয়ার পরেই আমি এখন বেগুনটা অ্যাড করে দিচ্ছি। আর আমার এতটুকু সময়ের মধ্যেই আমার মোটামুটি হয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হতে অনেক কম সময় লাগে, এগুলো ইউরোপের আলু। যদি বাংলাদেশের আলু হয় সেটাতে একটু সময় লাগবে, ওভাবে বুঝে তারপর রান্না করতে হবে। তারপর এখানে আমার যতটুকু বেগুন ছিল সেগুলো আমি দিয়ে দিব, আর সামান্য একটু হাত কাঁচানো পানি, বলতে গেলে আর কি 1 মুঠের মতো পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। দিয়ে আমি এটাকে মোটামুটি আমার ইটা দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 মুঠের মতো পানি দিব, বেশি দিব না এটা। আর ঢেকে দিব, এই অবস্থায় আমি ঢেকে দেওয়ার চেষ্টা করব।
এতেই হচ্ছে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলো থেকেই একটা পানি বের হয়ে যাবে। তো আমি একেবারেই নাড়াচাড়া করব না, আলুটা নিচে আছে উপরে বেগুন আছে, এটা এখন নাড়াচাড়ার কোনো দরকার নেই। যে আমি ঢাকনা খুলে এই যে দেখাচ্ছি টমেটোগুলো গলে এই যে পানি বের হয়েছে, এরকমভাবে পানি বের হয়েছে। এখন আমি হচ্ছে একটা চেক করে দেখবো আমার আলুটা সিদ্ধ হয়েছে কি না। আমি এখনও কিন্তু আমার বেগুনগুলো নাড়াচাড়া করিনি। তো এই আলুটা সিদ্ধ হয়নি, বাট এটা পাশের একটা আলু, সেটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু একটা সিদ্ধ হয়নি, তার মানে আমার আরেকটু সময় দিতে হবে। আমি এই যে এই বেগুনটা দেখাচ্ছি, এই যে বেগুনটা এমন হবে। তো এটা উল্টায় পাল্টায় দেওয়ার কিছু নাই, যেহেতু বেগুন আমাদের ভাজা আছে। বেশি নাড়াচাড়া করতে গেলে বেগুন একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হালুয়া হয়ে যাবে। তো আমি কয়েকটা আলুর চেক করে দেখলাম যে একটা সিদ্ধ হয়েছে আর একটা হয়নি এরকম। তো আমার এটা আরেকটু সময় দিতে হবে। তো আমি ভাপে একেবারে মিডিয়াম থেকে একেবারে লোতে দিয়ে ভাপ দিয়ে হচ্ছে আমি আলুটা সিদ্ধ করে নিব। আর এই যে আরও আমার ঝোল বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, তেল বের হয়ে গেছে, আমি কিন্তু কোনো পানি এখানে অ্যাড করিনি। এখন হচ্ছে আমার সেই আলুটা আবার চেক করতে হবে। তো তোমরা হচ্ছে যারা মরিচ খাও অবশ্যই মরিচ ফেড়ে কাঁচা মরিচের ঝালও দিতে পারো, বা তোমরা লাল মরিচও দিতে পারো। বাট আমি মরিচ খাই না, তাই আমার রান্নায় মরিচ থাকে না। এমনিই মজা হয়, মরিচ দিলেই যে সব খাবার মজা হবে এমন কোনো কথা না। তরকারি রান্না করতে জানলে মরিচ ছাড়াও মজা লাগে, ঠিক আছে। তো এই যে আমার বেগুন অলমোস্ট রেডি। এখন হচ্ছে আমি এটার সাথে আলু আলু চলে আসছে, এভাবে করেই আমি সার্ভ করব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটু মানে ভালোভাবে দেখে চেক করে আমি একেবারে চুলা অফ করে দিব। যতটুকু পাতিলের গরম আছে, যদি কোনো আলুতে মাইস থাকে হয়ে যাবে। তো মোটামুটি আমার সবগুলো আলুই সিদ্ধ হয়ে গেছে। যে যে বড় সাইজের একটা আলু দিয়েছিলাম সেটা একটু সময় লেগেছে, বাট এখন হচ্ছে আমি খাবো। তো তোমাদের কাছে কেমন লাগলো বেগুনের রাজরানীর রেসিপি অবশ্যই তোমরা জানাবা। আর নেক্সটে যদি কোনো কোয়েরি থাকে যে কোন রেসিপি করলে ভালো, অবশ্যই সেটা কমেন্টে বলে গেলে খুশি হব। আমি চেষ্টা করব যে আমার সাধ্য মতো, আমার যদি এইখানে অ্যাভেলেবেল থাকে ফ্রান্সে সেই সবজি বা সেই যে আইটেমটা, আমি সেটা রান্না করে দেখানোর ট্রাই করব। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।